ওকে, লাস্ট ক্লাসের শেষাংশ, প্রোটেকশন এগেইনস্ট লাইটনিং। আমরা আসলে পড়ছি ওভার ভোল্টেজ প্রবলেম। ওভার ভোল্টেজ প্রবলেমে ইন্টারনাল প্রবলেম আছে, সোর্স আছে এবং এক্সটার্নাল সোর্স আছে। ইন্টারনাল সোর্স গুলি সব ডিসকাশন করা হয়েছে। এক্সটার্নাল সোর্স হচ্ছে এখানে লাইটনিং। লাইটনিং এর ওই জিনিসগুলিও ডিসকাশন হয়েছে, সেখানে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট আছে। ইনডাইরেক্ট গুলি এবং ডাইরেক্ট গুলি ইয়ে হয়েছে, সেখানে বলা হয়েছে যেগুলি ইনডাইরেক্ট সেগুলি কিন্তু প্রোটেকশন করা একটু মুশকিল, তবে ওগুলির ক্ষয়ক্ষতিও কম। ওটা ইন্ডাকশনের মাধ্যমে হয়তো, আর ডাইরেক্টটা হচ্ছে ডাইরেক্ট হিটিং থেকে হয়। তো এখন এই মুহূর্তে যে বিষয়টা, এটা হলো কিছু না, ডাইরেক্ট গুলিকে কিভাবে প্রোটেকশন করা যায় এবং প্রোটেকশনের জন্য যে অ্যারেস্টার মেথড আছে সেগুলি। ফার্স্ট পদ্ধতি হচ্ছে আর্থিং স্ক্রিন, তারপরে হচ্ছে ওভারহেড গ্রাউন্ড ওয়্যার, এবং এরপরে হচ্ছে লাইটনিং অ্যারেস্টার আর সার্জ ডাইভার্টার। এই তিন ধরনের পদ্ধতি, এগুলি খুব সহজ পদ্ধতি, বিকজ এগুলি তোমরা সবই এখানে দেখেছো। হ্যাঁ, দেখেছো। এটা আসলে এখন সমস্যা হচ্ছে যে দেখে হয়তো চিনতে পারবে না, দ্যাট ইজ দ্য প্রবলেম। সরি, দেখে চিনতে পারবে কিন্তু অপারেশন কিভাবে করে এটা হয়তো জানা নেই। আর কোনো সমস্যা নেই। এখন এখানে যা যা দেখাবো, এই জিনিসগুলি তোমরা অবশ্যই অনেকে চোখে দেখেছো, কিন্তু হয়তো বা এইটা তোমার কিভাবে কাজ করে জানা নেই। তো ফার্স্টে আসি আমরা আর্থিং স্ক্রিনে। আর্থিং স্ক্রিন এইটা হচ্ছে দেখো, আমরা ধরে নিলাম যে যেই জিনিসকে প্রোটেকশন করতে চাই সেটা, যে স্ক্রিনটা আছে স্ক্রিনটার নিচে থাকবে, তাহলে লাইটনিং হলে এটার উপরে আসলে ইয়ে করবে। এটা দেখেই বোঝা যায় যে, আমরা তো মোটামুটি জানি ওভারহেড লাইনের উপর দিয়ে একটা এরকম শিল্ড থাকে, যেটা অবশ্য দ্বিতীয় ইয়েতে আমরা পড়বো। এই যে এটা, এই যে এটা, এই যে ওভারহেড গ্রাউন্ড লাইন, ওগুলি তো দেখে বোঝা যায় যে একটা লাইন যখন ওভারহেড লাইনকে প্রোটেকশন দিতে পারে, তখন এরকম করার উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য হচ্ছে যে এইখানে এই যে যে রেক্টাঙ্গুলার একটা স্পেস বানানো হয়েছে, স্পেসের মধ্যে অনেক কিছু প্রোটেকশন দেওয়া হবে। দ্যাট মিনস এগুলি সাধারণত আউটডোর সাবস্টেশনে থাকে। ইনডোর সাবস্টেশনের প্রয়োজন নেই, কারণ ইনডোর মানে ওই বিল্ডিংটাই আসলে প্রোটেক্টেড, কাজেই সমস্যা হবে না। কিন্তু আউটডোরে, যেহেতু ওটা আউটডোর, তো লাইটনিং থেকে বাঁচানোর জন্য এরকম করা হয়। তো এটার একটা ডিটেল এখানে দেওয়া আছে, দেখো। এই যে এখানে যে পুরা আউটডোর সাবস্টেশনটা, পুরা আউটডোর সাবস্টেশনের পুরাটা এইভাবে ঘিরে দিতে হবে এমন কোনো কথা নেই। যেখানে ইকুইপমেন্ট আছে ওই জায়গা দিলেই হবে। ওকে, তো এখানে এখানে একটা ট্রান্সফরমার আছে। ট্রান্সফরমার থেকে এটা দেখে বোঝা যায় না, এটা হলো হাই টেনশন সাইড, এটা লো টেনশন সাইড, দেখে বোঝা যায়। হ্যাঁ, কিভাবে বোঝা যায়? ওই যে ইয়ে দেখে, এই যে এখানে বুশিং আছে বড় করে, লো টেনশন সাইডে এটা হতে পারে না, কারণ ওই সাইডে আরো বড় বুশিং লাগবে। এদিকে যেহেতু বড় বুশিং আছে আর ওইদিকে ছোট, দেখে বোঝা যায়। তো so এটা হলো হাই টেনশন সাইড। তো এটা যে আসলো এখন এই এই যে যে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে, এই যে এখানে লাইন, লাইন থেকে এই লাইনগুলির প্রোটেকশন কিন্তু দেখানো হয়নি। এই লাইনের প্রোটেকশন আমরা পরে দেখাবো আর কি। মানে এই যে তিনটা জিনিস আছে, এটার উপরে আরো একটা কিন্তু এখানে থাকবে, নাহলে এই লাইনের উপর বজ্রপাত হবে। তো মোটামুটি এইখানকার যে কনসেপ্ট, এইটা হচ্ছে আমার যে আর্থ স্ক্রিনিং, সেটা একটু কিভাবে কাজ করে দেখি। এখানে যে হাইলাইটেড পাওয়ার স্টেশন এবং সাব স্টেশনের সাধারণত এগুলি ব্যবহার করা হয়। স্ক্রিনটা যেটা থাকে ওটা কপারের তৈরি কন্ডাক্টর, এবং এটা সরাসরি গ্রাউন্ড করা থাকে। ওইটা কিন্তু নিয়ে আবার মাটির সাথে লাগাতে হবে, নাহলে কিন্তু হবে না, উপর দিয়ে শুধু দিয়ে দিলে হবে না। হ্যাঁ, এবং আর্থিংটা মাটির সাথে করতে হয় অ্যাটলিস্ট 2 পয়েন্টে, মানে দুইটা জায়গায় তো কম। আসলে বাস্তবে ওখানে করা থাকে অনেক বেশি, আমরা অ্যাট লিস্ট বলেছি যে কমপক্ষে যেন 2 জায়গায় থাকে। হ্যাঁ, এইটা তো যন্ত্রপাতিকে, বিশেষ করে সাবস্টেশন ইকুইপমেন্টকে প্রোটেকশন দেয়। অসুবিধা হচ্ছে যে এটা কিন্তু প্রোটেকশন এগেইনস্ট ট্রাভেলিং ওয়েভস। এইটা ট্রাভেলিং ওয়েভ আগের দিন বলা হয়েছে যে একটা টাইম ভ্যারিং ফাংশন, সেটা দেখে মনে হয় টাইমের সাথে ভ্যালু চেঞ্জ হয়, কিন্তু স্পেসের সাথে ও যে সেটা আগায়, সেটা হচ্ছে বুঝতে হবে যে স্পেসের সাথেও সেটা আগায়। ওকে, স্পেসের সাথে। তো ওটাকে আমরা বলি ট্রাভেলিং ওয়েভ। তাহলে এই সার্চ টার্চ যেগুলি হয় এগুলি সব ট্রাভেলিং ওয়েভ। মানে একটা জায়গায় একটা বজ্রপাত হলো, তারপর সেটা কিন্তু লাইন ধরে আগে যায়। নর্মালি কিন্তু আমরা মনে করি না
যে কারেন্ট এবং ভোল্টেজ লাইন ধরে ধরে দৌড়ায় দৌড়ে আগাচ্ছে, এরকম কিন্তু মনে করে না। যে কোনো একটা পয়েন্টে আমরা অবজার্ভ করলে সেটাকে ওই টাইম ভ্যারিং কম্পোনেন্ট দেখি, মানে তার মানে একবার ডানে যায় বামে যায়। কিন্তু কোনো কিছু ফিজিক্যালি একদিক থেকে আরেক দিকে গেলে আর ফেরত না আসলে ওই জিনিসটা হচ্ছে ট্রাভেলিং ওয়েভের ইফেক্টে হয়। ট্রাভেলিং ওয়েভের ইকুয়েশনের ইকুয়েশনের মধ্যে স্পেস বা এক্স টাইপের ফাংশন থাকে আর কি, অর্থাৎ স্পেস থাকতে হবে ইকুয়েশনের মধ্যে, টাইম ফাংশন শুধু থাকলে হবে না। তো ঠিক আছে, আমরা মোটামুটি সামারিটা বলি, সেটা হচ্ছে এটা প্রোটেকশন দিবে কিন্তু ট্রাভেলিং ওয়েভ আটকাতে পারবে না। তো ট্রাভেলিং ওয়েভের জন্য এই সাবস্টেশন স্প্রিং ছাড়াও ওই ইকুইপমেন্টের সাথে আরেকটা জিনিস লাগাতে হবে, নাইলে প্রোটেকশন পাবে না। ঠিক আছে, ওইটা আমরা যত জায়গায় দেখি। এবার আমরা আসি ওভারহেড গ্রাউন্ড লাইন। তিনটা জিনিসের মধ্যে দুটোই কিন্তু দেখতে দেখতে হয়ে গেল। এটা কিন্তু তার মানে ওটা সাবস্টেশন এবং জেনারেটর, জেনারেটিং স্টেশন প্রোটেক্ট করে, আর ওভারহেড গ্রাউন্ড লাইন হচ্ছে ট্রান্সমিশন লাইন প্রোটেক্ট করে। তো এখানে ডটেড লাইনটা হচ্ছে এই গ্রাউন্ড ওয়্যার ডটেড লাইন, আর এইখানে যেটা আছে এটা হচ্ছে লাইন কন্ডাক্টর। তো তোমরা সবাই জানো যে লাইন কন্ডাক্টর তিনটা থাকার কথা, এখানে একটা দেখানো হয়েছে ফর সিম্পলিসিটি। ফর সিম্পলিসিটি এটা দেখানো হয়েছে। আহ, এখন এইটা উপরে থাকায় বজ্রপাত হলে ওটার উপরে হবে। এটি কিভাবে করছে দেখো, এই যে এটাকে বলা হয় ক্রস আর্ম। এই যে ক্রস আর্মটা আছে, ক্রস আর্মে তিনটা পয়েন্টে তিনটা তার লাগানো থাকে না, একটা পয়েন্ট দেখানো হয়েছে সাসপেনশন টাইপ ইনসুলেটর। এই যে এখানে আরেকটা এইদিকে থাকতে পারে, আরেকটা অনেক সময় এখানে যদি একটা পোল থাকে তো সে পোলের হেডের উপর থাকে, আর পোল না থেকে যদি এটা টাওয়ার হয়, ট্রাস টাওয়ার মানে স্টিল টাওয়ার, যেটা ট্রাস টাওয়ার হলে ট্রাস টাওয়ারের তিনটা পয়েন্ট থেকে এরকম তুলে এরকম ক্রস আর্ম না দিয়েও ওটা করা যায়। ক্রস আর্ম না দিয়ে একটা ট্রায়াঙ্গেলের মতো করে সেখানে করে আর কি। এনিওয়ে যেটাই করুক, যেহেতু সাসপেনশন তার মানে কন্ডাক্টর থাকে নিচে, পিন হলে কিন্তু কন্ডাক্টর উপরে থাকে, মনে রাখতে হবে। এখানে যদি একটা পিন থাকতো কন্ডাক্টর উপরে চলে আসতো। সাসপেনশন মানে সবসময় এটা নিচে, ঝুলন্ত জিনিস তো উপরে হইতে পারে না। সো ইট ইজ অলওয়েজ এটা নিচে। তো এটা নিচে হওয়ায় আমি যদি ক্রস আর্মেও যদি আমি একটা গ্রাউন্ড ওয়্যার দেই তাহলে কিন্তু এটা উপরে চলে যাবে। এই হচ্ছে ফর্মুলাটা। আর এই যে যে কি জিনিস আঁকা হয়েছে, এটা 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 বাস্তবে তো এরকম থাকে না। হ্যাঁ, এটাকে হচ্ছে লাম্প প্যারামিটার দিয়ে দেখানো হয়েছে, মানে এইখানে এই যে যে আর্থ ওয়্যারটা, এটা যে ক্রস আর্মে আছে, ক্রস আর্মটা কোনো না কোনো খুঁটি দিয়ে তো মাটিতে গেছে, তাহলে এইটা সহ ওই খুঁটিতে মাটিতে গেল, ওইটা রেজিস্ট্যান্সটাকে একটা পয়েন্টে দেখানো হয়েছে। লাম্প প্যারামিটার বলতে বোঝায় এর প্রত্যেক পয়েন্টে পয়েন্টে রেজিস্ট্যান্স আছে, এখান থেকে এই পর্যন্ত রেজিস্ট্যান্স। সেটাকে একটা পয়েন্টে দেখে আমরা বোঝার চেষ্টা করছি যে এটা রেজিস্ট্যান্স আর1, এটা যদি আর2 হয় তাহলে ঘটনা কি হবে, এটা বোঝার জন্য এটা করছি। তো তাহলে এই দুটো যদি বোঝা যায় তাহলে সাব স্টেশন, জেনারেটিং স্টেশন এবং ওভারহেড লাইনের প্রোটেকশন মোটামুটি হয়ে গেল। ইকুইপমেন্ট প্রোটেকশনটা বাকি থাকলে সব হলো ওভার ভোল্টেজের এগেইনস্টে প্রোটেকশন। এইখানে ওগুলি সামারি করা হয়েছে যে আর্ট ওয়্যারের মধ্যে দিয়ে কি পাস করবে, লাইটনিং কারেন্ট। এটা 10 কিলো থেকে 50 কিলো পর্যন্ত হতে পারে। এর ডিগ্রি অফ প্রোটেকশন মানে হচ্ছে যে কত দূর পর্যন্ত সে প্রোটেকশন দিবে, এটাকে বলে ডিগ্রি অফ প্রোটেকশন। এটা কিসের উপর ডিপেন্ড করে দেখো, বাই দ্য গ্রাউন্ড ওয়্যার্স ডিপেন্ড আপন দ্য শিল্ডিং অ্যাঙ্গেল। এই শিল্ডিং অ্যাঙ্গেলটা একটু উজ্জ্বল রাখি, আমি এখানে একে দেখাবো, বাকিটা একটু বুঝে যাই। যে অ্যান্ড দ্য ফুটিং রেজিস্ট্যান্স উপরে আর1 আর2 দেখানো হয়ে গেছে। তাইলে এই দুইটা জিনিসের উপর ওটা ডিপেন্ড করে। একটা হলো দ্য শিল্ডিং অ্যাঙ্গেল, তো এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য আউটারমোস্ট লাইন কন্ডাক্টরস এট দ্য গ্রাউন্ড ওয়্যার। এই কথাটার মানে কি, বুঝলে বুঝো, না বুঝলে একটু ওয়েট করো, আমি একটু পরে এঁকে দিচ্ছি। দ্য লোয়ার দিস অ্যাঙ্গেল দ্য গ্রেটার দ্য প্রোটেকশন। এই জিনিসটা মনে রাখো যে যত এই অ্যাঙ্গেলটা কম হবে প্রোটেকশন তত বেশি হবে, এই অ্যাঙ্গেল যত কম হবে প্রোটেকশন তত বেশি হবে। আরেকটা হচ্ছে দ্য ফুটিং রেজিস্ট্যান্স অফ দ্য টাওয়ার, ওই যে আর1 আর2, এই ফুটিং রেজিস্ট্যান্স তোমার যত বেশি হবে তত প্রোটেকশন কম হবে, এই রেজিস্ট্যান্স যত কম হবে তত প্রোটেকশন বেশি হবে।
অ্যাঙ্গেলটা কম হলে প্রোটেকশন বেশি, আর রেজিস্ট্যান্সও কম হলে প্রোটেকশন বেশি, এটা মনে রাখতে হবে। ওকে, এখন যে কারেন্ট যাচ্ছিল, এই যে লাইটনিং কারেন্ট, এই কারেন্ট এবং ওই রেজিস্ট্যান্সের গুণফল, এটা হচ্ছে একটা টাওয়ার, একটা ভোল্টেজ দেবে, টাচ ভোল্টেজ বলতে পারো তুমি। এই ভোল্টেজটা এই ভোল্টেজটা যত বেশি হয়, তত বিপদ। সেই জন্যই রেজিস্ট্যান্স কমিয়ে রাখা হয়। রেজিস্ট্যান্স কম হলে প্রোটেকশন বেশি, তার কারণে এই ভোল্টেজ বেশি হলে বিপদ। আচ্ছা, কিসের বিপদ দেখো, আবার ব্যাক করি। এখানে দেখো যে এটা যদি আর্থ হয়, আর এই রেজিস্ট্যান্সটা যদি বেশি হয়, আর এটার মধ্যে দিয়ে তো এই যে লাইটিং কারেন্ট যাচ্ছে, তো লাইটিং কারেন্ট গেলে এই লাইটিং কারেন্টটা এটার সাথে গুণ হয়ে এখানে একটা ভোল্টেজ আসবে, এই যে এই জায়গাটা। এই পয়েন্টটা তো অ্যাকচুয়ালি আর্থ পয়েন্ট, এই যে ক্রস আর্মটাও কিন্তু আর্থ পয়েন্ট। তো সেই আর্থ পয়েন্ট, আর এটা হলো প্রকৃত আর্থ, মাটি। এই আর্থ পয়েন্টটা তো প্রকৃত আর্থ থাকতেছে না, তো খেয়াল করে দেখো, এই পয়েন্টটা আর্থ, এটা তো মাটির সাথে লাগানো নেই। এই যে ক্রস আর্মকে আমি বলতেছি যে এটা আর্থ, এটা কি করে আর্থ? কারণ এইটার সাথে, এই খুঁটির মধ্যে দিয়ে এটা মাটির সাথে লাগানো। তো সেই পয়েন্টে জিরো রেজিস্ট্যান্স না হয়ে যদি একটা হাই রেজিস্ট্যান্স হয়, জিরো হলে আর্থ কারেন্ট যতই হোক, সরি, ওই যে লাইটিং কারেন্ট, সেটা গুণ করলে খুব লো হতো আর কি। রেজিস্ট্যান্সটা যদি একেবারে ইগনোর করার মতো থাকে, তাহলে এটা জিরো হবে। কিন্তু এটা একটু বেশি হওয়া মানে হচ্ছে এখানে আর্থ না হয়ে অন্য একটা ভোল্টেজ থাকলে, তো এখানে অন্য একটা ভোল্টেজ থাকলে সেই ভোল্টেজটা এই ইনসুলেশনকে আসলে কতগুলি প্রবলেম করে দিতে পারে। কি কি এখানে একটু দেখো। সেইটা হচ্ছে যে, এক হচ্ছে অ্যাপিয়ার অ্যাক্রস দ্য স্ট্রিং ইনসুলেটর, মানে ওই যে স্ট্রিং বলতে বোঝায় ওখানে একটা ইনসুলেটর না থাকে, এক গাদা ইনসুলেটর থাকে, তো দিস এইটা, ইফ দ্য ভ্যালু এত ইজ লেস দেন দ্য রিকোয়ার্ড টু কজ দ্য ইনসুলেটর ফ্লাশ ওভার, মানে এটা যদি ফ্লাশ ওভার ভোল্টেজের চেয়ে কম হয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু এটা যদি ফ্লাশ ওভার ভোল্টেজের চেয়ে বেশি হয় তাইলে ওখানে একটা ফ্লাশ ওভার হবে। ফ্লাশ ওভার হবে মানে হচ্ছে কি, মানে হচ্ছে যে এইটা ভোল্টেজটা ওই লাইনে চলে যাবে। আমরা কিন্তু লাইনকে বাঁচানোর জন্য এত কিছু করছিলাম, এখানে যদি ফ্লাশ ওভার হয় তাইলে কিন্তু আসলে এই লাইনটা তখন কিন্তু ফ্লাশ ওভার হওয়া মানে, এটা তো ইনসুলেটর সাময়িকভাবে আর ইনসুলেটর থাকে না, এটা অনেকটা বাঁধ ভেঙে উপচে পানি পড়ার মতো। তো উপচে পানি পড়ে গেলে বাঁধ তো দেওয়া হচ্ছিল একদিক থেকে পানি আরেক দিকে না যাওয়ার জন্য। তা এই লাইনের যে ভোল্টেজ আর এখানে যে আর্থ, এই দুটোর মাঝখানে গ্যাপ রাখার জন্যই এটা দেওয়া হয়েছিল। তো এটা ফ্লাশ করলে তোমার আসলে এই ভোল্টেজটা কিন্তু ওই লাইটনিং ইফেক্ট আসলে পেয়ে গেল, এলো একটা প্রবলেম। আরেকটা হচ্ছে এটা যদি আরো বেশি হয় তাহলে ওই ফ্লাশ ওভার না হয়ে ওই ইনসুলেশন পাংচারও হয়ে যেতে পারে, তাহলে তো আরো বিপদ। এই হচ্ছে ব্যাপারটা, বুঝছো কিনা? আবার বলি, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স কম হলে এখানে আমার প্রোটেকশন বেশি, আর একটা অ্যাঙ্গেলের কথা বলছি, অ্যাঙ্গেল কম হলে প্রোটেকশন বেশি। এখন অ্যাঙ্গেলটা বুঝাই দিই। হ্যাঁ, অ্যাঙ্গেলটা হচ্ছে যে, আমি ধরে নিলাম এই হচ্ছে আমার ওই গ্রাউন্ড ওয়্যারটা, আর আমার যে তিনটা তার আছে, সে তিনটা তার একই প্লেনে, যদিও এরকম একই প্লেনে থাকে না, এটা তো বিভিন্ন রকম থাকে, একটু আগেই বললাম যে সেটা ট্রায়াঙ্গুলার, বিভিন্ন রকম থাকতে পারে, কিন্তু হোয়াট এভার, যদি এইখান থেকে এইটার মোস্ট ডিস্ট্যান্ট ডিস্ট্যান্ট কন্ডাক্টরের সাথে আমি একটা অ্যাঙ্গেল পাই এবং এটাকে ভার্টিক্যাল লাইন দেই, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার ওই প্রোটেকশনের অ্যাঙ্গেল। এটা যত কম হবে, কম হওয়ার মানে এই তারটা যত কাছাকাছি থাকবে তত বেশি। মানে এইখানে গ্রাউন্ড ওয়্যার দেওয়ার পরে একটা তার যদি অনেক দূরে নিয়ে বসে, দেখো অ্যাঙ্গেল কিন্তু বেড়ে যাচ্ছে, এই অ্যাঙ্গেল বেড়ে যাচ্ছে। তো একটা তার, এটার যে ভার্টিক্যাল লাইন তার থেকে যদি অনেক দূরে থাকে তাহলে প্রোটেকশন কম পাবে। এটা সিম্পল, এটা না বোঝার কোনো কারণ নাই, যে দূর হয়ে গেলে সে প্রোটেকশনের বাইরে চলে যাচ্ছে। এবার দেখো লাইনটা পড়ে দেখো, বুঝো কিনা। বলছে দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য আউটার মোস্ট, মানে ওই যে তিনটা আছে তার থেকে একদম বাইরের গুলির সাথে যে কন্ডাক্টরের, যে গ্রাউন্ড ওয়্যারের যে অ্যাঙ্গেল তৈরি হয়, আউটার মোস্ট কন্ডাক্টর মানে তিনটা তারের সবচেয়ে বাইরেরটা, তার সাথে গ্রাউন্ড ওয়্যারের যে অ্যাঙ্গেল হয়, কোন অ্যাঙ্গেল? ভার্টিক্যাল অ্যাঙ্গেল, এই আর কি।
ওকে, এবারে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখি এই ওভারহেড ওয়্যারের। ইট প্রোভাইডস কনসিডারেবল প্রোটেকশন এগেইনস্ট ডাইরেক্ট লাইটিং স্ট্রোক অন ট্রান্সমিশন লাইনটা। এই ট্রান্সমিশন লাইন ছাড়া অন্য কোনো জায়গায় কিন্তু কোনো প্রোটেকশন দিবে না, এটা খেয়াল রাখো। আরটা হচ্ছে যে গ্রাউন্ডিং ওয়্যার প্রোভাইডস ড্যাম্পিং ইফেক্ট on any disturbance traveling along the line as it acts as a short circuit secondary। এই কথাটা অত্যন্ত জটিল, এক দুই কথায় বোঝানো সম্ভব না, তবে আমি চেষ্টা করব। যারা কন্ট্রোল সিস্টেম, লিনিয়ার সার্কিট অ্যান্ড সিস্টেম, ডিএসপি এগুলি মোটামুটি মনোযোগ দিয়ে পড়ছিল, ব্যাপার স্যাপার বুঝো, তারা এই কথাটা বুঝবা। সেটা হচ্ছে কি, যে একটা সিস্টেমের পারফরমেন্স বা তার, আমি যদি বলি যে স্টেপ ইনপুট দিলে আউটপুট কিরকম হয়, স্টেপ ইনপুট এখানে আসলো কেন, এটাকে হচ্ছে হঠাৎ করে একটা কিছু হলে এটা স্টেপ ইনপুটের মতো লাগে, মানে এই জিরো ছিল এই ওয়ান হয়ে গেছে, এটা তো স্টেপ। এখনই জিরো ছিল একটু পরে ওয়ান হয়ে গেছে, তো এটা হলো স্টেপ। তো এইটা কিরকম রেসপন্স দেয় সেইটার সাথে সার্কিটের রেজিস্ট্যান্সের একটা সম্পর্ক আছে। রেজিস্ট্যান্সটা যদি বেশি হয় তাহলে এটা ডাম্পিং ইফেক্ট হয়, মানে হচ্ছে যে সে বেশি অসিলেট করতে পারে না, এগুলি নিশ্চয়ই কন্ট্রোল সার্কিটটা কিন্তু তোমরা পড়েছো। আর সে যদি কম হয় তাহলে ওভার অসিলেশন করতে থাকে, আর সে যদি মডারেট হয় তাহলে কিছুটা ড্যাম্পিং থাকে, কিছুটা অসিলেশন থাকে, তার মানে দুটো তিনটা অসিলেশন দিয়ে সে থেমে যায়। এই হচ্ছে ব্যাপারটা। তাইলে যদি ট্রাভেলিং কোন ডিস্টারবেন্স যদি ট্রাভেল করতে থাকে, এটাকে ট্রাভেলিং ওয়েভ মনে করারই কোনো কারণ নাই। যে কোনো ধরনের ডিস্টারবেন্স, এনি টাইপ অফ ডিস্টারবেন্স, এইটা যদি লাইন ধরে আগাইতে থাকে, হ্যাঁ ট্রাভেলিং ওয়েভও আসলে লাইন ধরেই আগায়, কিন্তু আমি বলছি শুধু ওইটা না, এনিথিং যেটা লাইন ধরে যদি আগাতে থাকে, তাইলে আমার ওইখানে আর্থ ওয়্যারটা বা গ্রাউন্ড ওয়্যারটা, এইটা আসলে একটা শর্ট সার্কিট রেজিস্ট্যান্স, মানে কম রেজিস্ট্যান্স, লো রেজিস্ট্যান্স হয়, এইটা আসলে একটা ড্যাম্পিং ইফেক্ট দেয় ওই জায়গাটায়। ঠিক আছে, তার মানে ওইটা তাড়াতাড়ি থেমে যায়। এটা বোঝা গেল কিনা, যে যদি এটা একটা অ্যাডভান্টেজ, আমরা এই জন্য বলতেছি যে ডিস্টারবেন্স তাড়াতাড়ি থেমে যায়। অন্যভাবেও তুমি চিন্তা করতে পারো যে আর্থ ওয়্যারটা আর্থ হয়ে যাওয়ায় এটা একটা শর্ট সার্কিটের সেকেন্ডারির মতো কাজ করে, ওখানে হিউজ কারেন্ট পাস করে বলে ডিস্টারবেন্সটা তাড়াতাড়ি গ্রাউন্ডেড হয়ে যায়, এভাবেও চিন্তা করতে পারো। ইট প্রোভাইডস এ সার্টেন অ্যামাউন্ট অফ ইলেকট্রোস্ট্যাটিক শিল্ডিং এগেইনস্ট এক্সটার্নাল ফিল্ড। এতক্ষণ কিন্তু লাইটিনিং কারেন্টের কথা বলছিলাম, এখন হচ্ছে লাইটিনিং ভোল্টেজ। এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, এটা কিন্তু লাইটিনিং কারণে হয়। ওই যে অনেক সময় চার্জ উপরে এসে জমা হওয়ার চেষ্টা করে, তো লাইনে জমা হওয়ার আগে ওইটা এই লাইন দিয়ে গ্রাউন্ডে চলে যাবে। Thus, it reduces the voltage induced in the line conductor due to discharge of neighboring cloud। দেখছো আশপাশে ক্লাউড টাউড হয়ে লাইনের উপর যে জমে জমে একটা কিছু হবে, আমরা বলতেছিলাম সেগুলি জমার আগেই ওই ওই ওটা আর্ট থাকলে ওখান দিয়ে গ্রাউন্ডেড হবে। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইট রিকোয়ার্স এডিশনাল কস্ট, মানে হচ্ছে যে কন্ডাক্টরের কস্ট ছাড়াও এক্সট্রা একটা তারের কস্ট লাগে। দেয়ার ইজ এ পসিবিলিটি of its breaking and failing across the line conductor, মানে এইটা ওখান থেকে ভেঙে লাইন কন্ডাক্টরের উপর পড়লে এখানে একটা শর্ট সার্কিট হবে, লাইনের ডিস্টারবেন্স হবে, এরকম একটা সম্ভাবনা আছে। কিন্তু এই সম্ভাবনা কমে গেছে, মানে ইমপ্রুভ হয়েছে। তো অবজেকশন হ্যাজ বিন গ্রেটলি এলিমিনেটেড। কিভাবে? বাই ইউজিং গ্যালভানাইজ স্ট্যান্ডার্ড স্টিল কন্ডাক্টর অ্যাজ গ্রাউন্ড ওয়্যার। গ্যালভানাইজ স্টিল মানে মরিচা টরিচা পরে না, ওইটা দিয়ে। আর স্ট্যান্ডার্ড মানে অনেকগুলি ছোট ছোট ইয়ে থাকে, মানে তারের মতো, ওটা পেঁচানো, ওই দিয়ে ইউজ করলে ভাঙার সম্ভাবনা কম, ওটা খুব একটা ভাঙে না। দিস প্রোভাইড সাফিসিয়েন্ট স্ট্রেংথ টু গ্রাউন্ড ওয়্যারস। তাহলে এই প্রবলেমটা দূর করা যায়। এবার আমরা চলে যাচ্ছি থার্ড এ, তোমার মনে আছে কিনা, তিনটা ছিল, একটা হচ্ছে গিয়ে আমার স্ক্রিন বা শিল্ড, আরেকটা হচ্ছে আর্থ বা গ্রাউন্ড ওয়্যার যেটা ওভারহেডে আছে, আরেকটা লাইটিং অ্যারেস্টার। তো এবার আমরা লাইটিং অ্যারেস্টারে যাচ্ছি, এটাই হচ্ছে আমাদের আলটিমেট টার্গেট বা গোল। আমাদের আলটিমেট টার্গেট বা গোল হচ্ছে লাইটিং অ্যারেস্টার। অন্যগুলি যে কাজের না তা না, সাবস্টেশন হয়ে গেল, লাইন হয়ে গেল, কিন্তু মনে রাখতে হবে যে ট্রাভেলিং ওয়েভ হিসাবে সার্চ যে ওই যদি সাবস্টেশনের ইকুইপমেন্টের মধ্যে ঢুকে যায় তাহলে স্ক্রিন এটাকে ঠেকাতে পারবে না, এটা ডাইরেক্ট অ্যারেস্ট ঠেকাতে পারবে, কিন্তু যেটা ট্রাভেলিং ওয়েভ হিসাবে আছে সেটাকে ঠেকাতে পারবে না। ওইটার জন্য আমাদের দরকার হয় আরেকটা ডিভাইসের, যেটার নাম হচ্ছে লাইটিনিং অ্যারেস্টার অর সার্চ ডাইভার্টার।
লাইটনিং অ্যারেস্টের কথার মানে হচ্ছে যে যদি লাইটনিং হয় বা বজ্রপাত হয় তাহলে ওইটাকে সে ওখানে ধরে ফেলে, অ্যারেস্ট করে, সো ইটস অ্যারেস্টার। আর সার্জ ডাইভার্টার বলতে বোঝায় যে ওই লাইটনিং এর কারণে এই লাইনে ট্রাভেলিং ওয়েভ তৈরি হলে সেটাকে বলে সার্জ। এইটাকে ইকুইপমেন্টের ঠিক টার্মিনালে আসার পরে ইকুইপমেন্টের ভিতরে না ঢুকে প্যারালাল পাথে পাঠিয়ে দেয়, সো ইট ইজ কল্ড ডাইভার্টার। It is a device that protective device which conduct the high voltage charges on the power system to ground, মানে ইকুইপমেন্টের ভিতরে না যে গ্রাউন্ড দিয়ে পাস করে দেয়। প্রথমে আমরা লাইটনিং অ্যারেস্টারের বেসিক প্রিন্সিপাল পড়বো, তারপর আমরা ক্লাসিফিকেশন পড়বো, বাস তারপর শেষ। তো এখানে আমরা লাইটিং অ্যারেস্টারের বেসিক প্রিন্সিপাল দেখতেছি। এইটা হচ্ছে এটা হলো পাওয়ার সার্কিট, তার মানে হচ্ছে যে ইকুইপমেন্টকে আমরা প্রোটেকশন দিতে চাই সেটা হলো এই যে এই ডট পয়েন্টার, ওইদিকে প্রোটেক্টিভ ডিভাইসটা আছে। এরপরে এখানে একটা স্পার্ক গ্যাপ আছে, এই যে ডট 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 যে একটা লাইন দিয়ে একটা রেক্টাঙ্গেল আঁকা দেখতেছো, এই রেক্টাঙ্গেলকে তুমি একটা সিলিন্ডারও চিন্তা করতে পারো, বিকজ সিলিন্ডারকে এক সাইড থেকে দেখলে রেক্টাঙ্গেল মনে হয়, সিলিন্ডারকে এক সাইড থেকে দেখলে রেক্টাঙ্গেল মনে হয়, তাইলে এই যে ডটেড লাইনের যে সিলিন্ডারটা, এই সিলিন্ডারটাকেই আমরা লাইটিং অ্যারেস্টার বলি। তো আমরা যে লাইটিং অ্যারেস্টার করতেছি, তো এটা কিভাবে তৈরি হয় এটা দেখো, এই যে এটাই হচ্ছে লাইটিং অ্যারেস্টার, সেটা কেটে তার ভেতরে ঢুকলে ইউজুয়ালি যা থাকে, যে প্রিন্সিপালটা থাকে ভিতরে যদি আমরা ঢুকতে পারি জেনারেলি, তাইলে এখানে আমরা একটা গ্যাপ দেখবো, দ্যাট ইজ ফর স্পার্ক গ্যাপ। স্পার্ক গ্যাপ মানে এই জায়গাটা ফাঁকা আছে, এখানে ইউজুয়ালি বাতাস থাকার কথা। আর এই যে গ্যাপের যে একটা টার্মিনাল, এই টার্মিনালটাকে আমি বলতেছি যে যেহেতু এখানে স্পার্ক গ্যাপ, এই গ্যাপের এই পাশে যেটা আছে এইটা কানেক্টেড থাকে পাওয়ার সার্কিটের সাথে, আর গ্যাপের এই সাইডেরটা থ্রু এ নন লিনিয়ার রেজিস্টার এইটা থাকে গ্রাউন্ডের সাথে। তার মানে এই জিনিসগুলি আমি তোমাদের যদি বলি, একটু চিন্তা ভাবনা করে উত্তর দিও, যে জিনিসকে প্রোটেকশন দিব তার সাথে এটা কি সিরিজে লাগানো থাকে না প্যারালাল লাগানো থাকে বলো তো? প্যারালাল লাগানো থাকে। হ্যাঁ, এটা কিন্তু প্যারালালে লাগানো থাকে, ইট ইজ প্যারালাল, কিন্তু তারা নিজেরা সিরিজ, গ্যাপটা আর রেজিস্টারটা কিন্তু সিরিজে, গ্যাপ আর রেজিস্টারকে সবসময় সিরিজে রাখতে হবে, কারণ দুজনে মিলে আসলে প্রোটেকশনের কাজটা করে। আর পুরা জিনিসটা কানেক্ট হবে ইন প্যারালাল উইথ দ্য ডিভাইস টু বি প্রোটেক্টেড। এখন এখানে কিন্তু এয়ার গ্যাপ ছাড়া, যদি এটাকে স্পার্ক গ্যাপ বলে, কিন্তু এখানে বাতাস থাকতে পারে, এই ছাড়া অন্যান্য জিনিসও থাকতে পারে, সেটা আমরা টাইপগুলির মধ্যে যে জানতে পারবো। আর নন লিনিয়ার রেজিস্টার বলতে আসলে কি বোঝায়, যে দেখো সেটা হলো যে যেই রেজিস্টার ওহমস ল মেনে চলে সেই রেজিস্টার হচ্ছে ভোল্টেজ প্রপোর্শনাল টু কারেন্ট, এরকম হওয়ার কথা। অর্থাৎ যতই আমার ভোল্টেজ বাড়বে ততই কারেন্ট বাড়বে, ভাইস ভার্সা। কোনো ডিভাইসের মধ্যে দিয়ে যদি কারেন্ট বেশি যেতে থাকে তাহলে ওই ডিভাইসের ভোল্টেজ বেড়ে যাবে, বিকজ অফ তার রেজিস্ট্যান্স ইজ কনস্ট্যান্ট, এবং কনস্ট্যান্ট রেজিস্ট্যান্সের সাথে ভ্যারিয়েবল কারেন্ট গুণ করলে লিনিয়ারলি ভোল্টেজটা বাড়বে। এই হচ্ছে গিয়ে ওহমস ল। আর নন লিনিয়ার রেজিস্টার এটা does not follow ওহমস ল, এই হলো এর শর্ত, সে ওহমস ল ফলো করে না। তো ফলো না করলে সে এই লিনিয়ারিটি থেকে সরে যাবে, তো এই দিকে যেতে পারে, এই দিকেও যেতে পারে। যদি এই দিকে যায় তাহলে বুঝতে হবে যে যত বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে তত তার রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে, এই জন্য উপরে উঠে যাচ্ছে। আর যদি এই দিকে চলে যায় তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে যত বেশি ভোল্টেজ অ্যাপ্লাই হচ্ছে তত বেশি তার রেজিস্ট্যান্স কমে যাচ্ছে। আর এই লাইন থাকা মানে হচ্ছে রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট, ইউ নো ওহমস ল মানে হচ্ছে কনস্ট্যান্ট রেজিস্ট্যান্সের ফর্মুলা। এই দুটো আরো কি ইন্ডিকেট করে, তাহলে এখন এইখানে যেটা দেওয়া আছে তোমরা বলো, যে এই যে আমরা বলছি নন লিনিয়ার রেজিস্টর, এই নন লিনিয়ার রেজিস্টরে যে ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে সেইটা আসলে ওভার ভোল্টেজ আসলে তার রেজিস্ট্যান্স কমে যায় বোঝাচ্ছে, কিন্তু প্রথম দিকে সে কিন্তু খানিকটা লিনিয়ার, তো সেই জন্য মনে রাখবে যে প্রথম দিকে কিছু অংশ পর্যন্ত কারেন্ট পাস করলে ভোল্টেজের প্রপোর্শনাল থাকে,
তারপরে যে হচ্ছে তার রেজিস্ট্যান্স কিন্তু কমতে থাকে। যে এইটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে রেজিস্ট্যান্স কমতে থাকে। আর একটা জিনিস এক্ষুনি বলে নিই, ফিউচারে এক্সপ্লেন করার সময় এটা আসবে, কাজে এখনই বলে নিই। সেটা হচ্ছে যে টোটাল রেজিস্ট্যান্স at every point is higher than the previous value। মনে করো এইখানে যে রেজিস্ট্যান্স, এখানে তার চেয়ে বেশি, এখানে তার চেয়ে বেশি, এখানে তার চেয়ে বেশি, এখানে তার চেয়ে বেশি, এখানে এখানে তার চেয়ে বেশি, এখানে তার চেয়ে বেশি, এখানে তার চেয়ে বেশি, প্রত্যেক জায়গায়। কিন্তু ইনক্রিমেন্টাল রেজিস্ট্যান্স হচ্ছে গিয়ে কম, মানে ডিফারেন্সিয়াল আমরা যেটা বলতে পারি যে এই পয়েন্টের তুলনায় এই পয়েন্টের রেজিস্ট্যান্স কম, এই পয়েন্টের তুলনায় এই পয়েন্টের রেজিস্ট্যান্স কম, এই পয়েন্টের তুলনায় এই পয়েন্টের রেজিস্ট্যান্স কম। এইভাবে তোমার হচ্ছে রেজিস্ট্যান্স কিন্তু জিরো না, সেটা কিন্তু মনে রাখো। যে ঠিক আছে, তাহলে একদম ফ্ল্যাট হয়ে গেল, ধরো এই যে ফ্ল্যাট হয়ে গেল, এই যে ফ্ল্যাট হয়ে গেল, ফ্ল্যাট হয়ে গেলে তাইলে সেখানে কিন্তু ইনক্রিমেন্টাল রেজিস্ট্যান্স জিরো, তার মানে আগের পয়েন্ট থেকে এখন আর কোনো রেজিস্ট্যান্স বৃদ্ধি নাই, কিন্তু স্টিল তুমি কিন্তু ভোল্টেজ বাই কারেন্ট একটা রেজিস্ট্যান্স কিন্তু পাবে। তো সেই জন্য এই যে রেজিস্ট্যান্স এদিকে গেলে কমতে থাকে, এটা এমন নয় যে কমতে কমতে জিরো হয়ে যায়। সেই জিনিসটা কিন্তু মনে রাখবা, নাহলে একটু ভুল মেসেজ পাবা যে এটা কিন্তু রেজিস্ট্যান্স কমতে কমতে জিরো হয় না। সবসময় একটা রেজিস্ট্যান্স থাকে, কিন্তু তার আগের পয়েন্ট থেকে পরের পয়েন্টের রেজিস্ট্যান্স এর বৃদ্ধি এটা অনেক কমে যায়। তো দ্যাটস দ্য পয়েন্ট। আচ্ছা, এবার আমরা আসি এইখানে যে এই লাইটিং অ্যারেস্টার কিভাবে কাজ করে। স্পার্ক গ্যাপ এবং নন লিনিয়ার রেজিস্টার তারা কিন্তু সিরিজেই থাকে, এটা আগেই বলেছি। আর এই দুটোর কম্বিনেশনের যে লাইটিং অ্যারেস্টার, সেটা থাকে ডিভাইস টু বি প্রোটেক্টেড, তার সাথে প্যারালাল। তো যখন অ্যাকশনটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। যখন নর্মাল কন্ডিশন থাকে, আন্ডার নর্মাল অপারেশন, দ্য লাইটিং অ্যারেস্টার ইজ অফ দ্য লাইন। অফ দ্য লাইন মানে ওখানে আছে, কিন্তু ডিভাইসের মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে, ওর মধ্যে দিয়ে কোনো কিছু পাস করে না। it conduct it conducts no current to each of the gap is non conducting। এইটা কিন্তু ওই তোমার হচ্ছে নর্মাল ভোল্টেজে, ধরো যদি 11 কেবি লাইন হয় তাহলে 11 কেবি অবস্থায়, 11 কেবি লাইন হলে 11 কেবি অবস্থায় এটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট পাস করে না। কিন্তু এখানে একটা স্টার দেওয়া আছে, এর মানে হচ্ছে যে লিকেজ কারেন্ট সামান্য পাস করতে পারে, কিন্তু সেগুলি একদম ইগনোরেবল। হ্যাঁ, এই আর কি। তো যখন ঘটনা ঘটে অন দ্য অকারেন্স অফ ওভার ভোল্টেজ, দ্য এয়ার ইনসুলেশন অ্যাক্রস দ্য গ্যাপ ব্রেক। তো দেখো আমি আগেই বলেছিলাম যে এই জায়গাটায় এয়ার থাকে, কিন্তু অন্য জিনিসও থাকতে পারে। অন্য কিছু থাকলে আমরা সেখানে যথাসময়ে আসবো, অন্যান্য টাইপের মধ্যে সেটা আছে। কিন্তু নর্মালি ওই গ্যাপের মধ্যে এয়ার থেকে ধরে নাও। তো দ্য এয়ার ইনসুলেশন অ্যাক্রস দ্য গ্যাপ ব্রেকস ডাউন অ্যান্ড অ্যান আর্ক ইজ ফর্ম। কখন? যখন ওভার ভোল্টেজ হয়, তখন ওইখানে আর্কটা ফল্ট হয়ে গেলে ওই ভিতরে একটা আর্ক হওয়া মানে হচ্ছে ওখান দিয়ে কারেন্ট পাস করা, মানে হচ্ছে ওই টার্মিনালটা উপরে যেটা লাগানো আছে ভোল্টেজ টার্মিনাল, সেইটা আর্ক হয়ে যায়। কিন্তু শর্ট সার্কিট পুরাপুরি হয় না কিন্তু, কারণ নিচে কিন্তু রেজিস্ট্যান্স আছে। হ্যাঁ, নিচে রেজিস্ট্যান্স থাকে, সেই রেজিস্ট্যান্সটা ইচ্ছা মতো কারেন্টকে বাধা দেয়, কিন্তু কারেন্ট একটা যায়। এখন এটার নেচারটা এমন যে এই যে কারেন্টটা যাচ্ছে, এই কারেন্টটা যেতে থাকলে আসলে চার্জ পাস হচ্ছে। অতিরিক্ত চার্জটা কোত্থেকে আসছে? যেটা হচ্ছে ওই চার্জ থেকে আসছে। ওইটা চলে গেলে ওখানে ভোল্টেজ কমে আবার নর্মাল হয়ে যায়, নর্মাল হয়ে গেলে এটা আবার খুলে যায়। তা না হলে সিস্টেম ভোল্টেজ যেটা আছে, ওই সিস্টেম ভোল্টেজের কারণে কিন্তু এই পথ দিয়ে সবসময় কারেন্ট পাস করতে থাকবে, তখন কিন্তু সিস্টেম আর চলবে না। এটা মনে রাখতে হবে। তার মানে এই যে দুইটা জিনিস যে সিরিজে রাখছে, এর কারণ হচ্ছে একটা নর্মালি অফ, যখন বিশেষ কন্ডিশনে এটা ওয়ান হয়, তখন এটার মধ্যে দিয়ে যে কারেন্ট পাস করে, সেই কারেন্টটা এক্সেস ভোল্টেজ বা ওভার ভোল্টেজকে গ্রাউন্ডেড করে দেওয়ার পরে আবার নর্মাল ভোল্টেজে ফিরে আসে, তখন আর্কটা আসলে নিভে যায়। আর্কটা নিভে গেলে রেজিস্ট্যান্স যে বাধা হয়ে দাঁড়াচ্ছে, সে ওই কারেন্টটা থেকে তখন আর্কের কারণে এটা জিরো হয়ে যায় আর কি, আর দ্রুত ওই রেজিস্ট্যান্সে ওটা ড্যাম্প হয়ে যায়, হয়ে আবার আগের অবস্থায় ফিরে যায়। কিন্তু যত সহজে বললাম এত সহজে আসলে হয় না। কিভাবে বললাম যে আর্ক হয়েছে, আর্কের কারণে সার্জ ভোল্টেজটা গ্রাউন্ডেড হয়ে গেছে, গ্রাউন্ডেড হওয়ার পর আর্কটা খুলে যাবে। কিন্তু সিস্টেম যে ভোল্টেজ আছে, এই ভোল্টেজটা ওই আর্কটাকে ওখানে আসলে আরো কিছুক্ষণ ধরে রাখতে পারে। বলবে যে না, তোমার খোলার দরকার নেই। আই মিন, এটা একেবারে শুরুতে যেভাবে
খোলা থাকে ওই চালু অবস্থায় ওটাকে ওখান থেকে ফিরায় আনতে বেগ পাওয়া লাগতে পারে। এই একটা যে বিষয় যে আমরা মুখে বলছি যে আর্টটা খুলে যাবে যখন নর্মাল ভোল্টেজে আসবে, কিন্তু বাস্তবে এটা খুলে না। এর কারণেই আসলে অন্তত 5 রকমের লাইটনিং অ্যারেস্টর আছে। এই সমস্যাটার কারণে বিভিন্ন পদ্ধতির বিভিন্ন রকম অ্যারেস্টর আছে। কাজেই আমরা টাইপে চলে যাই, ওখানে ওই জিনিসগুলি ডিসকাস করি যে ও আসলে ওখানে কি আছে। তো এখানে হচ্ছে টাইপ অফ লাইটিং অ্যারেস্টার। এক নাম্বার হচ্ছে রড গ্যাপ টাইপ অ্যারেস্টার। এক নাম্বার অ্যারেস্টার হচ্ছে রড গ্যাপ টাইপ অ্যারেস্টার। তারপর আছে হর্ন গ্যাপ টাইপ অ্যারেস্টার, রড গ্যাপ টাইপ অ্যারেস্টার, হর্ন গ্যাপ টাইপ অ্যারেস্টার। এরপরে হচ্ছে মাল্টি গ্যাপ টাইপ অ্যারেস্টার। তারপরে আছে এক্সপালশন টাইপ লাইটিং অ্যারেস্টার। আর আরেকটা আছে ভালভ টাইপ লাইটিং অ্যারেস্টার। এই হলো 5 টাইপ অ্যারেস্টার হলো রড, হর্ন, মাল্টি গ্যাপ, এক্সপালশন টাইপ আর ভালভ টাইপ। এই ছাড়া আছে সেটা হচ্ছে সার্জ অ্যাবজর্বার, আরেকটা জিনিস আছে। তো এই জিনিসগুলি শেষ হলে আমাদের ওভার ভোল্টেজ প্রবলেম শেষ হয়ে যায়। দেখি আজকে কতদূর যাওয়া যায়। আরেকটা ক্লাস আছে, ওই ক্লাস অবশ্যই শেষ করে দিব হাই ভোল্টেজ প্রোটেকশন সহ। তো আমরা প্রথমে আসি রড গ্যাপ অ্যারেস্টার। এখানে এই ছবিটা দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে যে এই ধরনের জিনিস তোমরা অবশ্যই দেখেছো। এটা ট্রান্সফরমারের যে বুশিংটা থাকে, সেই বুশিং এর নিচে এবং উপরে এরকম দুটো রড থাকে। নিচে একটা রড, উপরে একটা রড, একটা রড থাকে। এই রডগুলির মাঝখানে একটা গ্যাপ থাকে, এটাকে বলা হয় রড টাইপ অ্যারেস্টার। এই অ্যারেস্টারটাকে বলা হয় রড টাইপ অ্যারেস্টার। আবার দেখো এই লাল দাগের নিচে এখানে হচ্ছে ট্রান্সফরমারের ট্যাঙ্ক আছে। ট্যাঙ্কের মধ্যে 3টা তার ঢোকার কথা হাই টেনশন সাইডে যদি ডেল্টা কানেকশন হয়, আর লো টেনশন সাইডে সেখানে 4টা থাকবে যদি নিউট্রাল কানেকশন থাকার কথা, কারণ ডিস্ট্রিবিউশন করতে হবে, তো সিঙ্গেল ফেজ লাগবে। তো এই গ্যাপগুলি থাকবে হাই টেনশন সাইডে, লো সাইডে এই গ্যাপ থাকবে না। তো এখন এই যে যেটা দেখতেছো ট্রান্সফরমারের বুশিং, এই বুশিং মানে কি সেটা নিশ্চয়ই তোমরা জানো যে বুশিংটা হচ্ছে এই ট্যাঙ্কের মধ্যে থেকে কন্ডাক্টর উঠছে উপরে, তারপর এখান থেকে লাইন চলে গেছে হাই ভোল্টেজ লাইনে। এখন এই হাই ভোল্টেজটা এই ট্যাঙ্কিতে যাতে চলে না যেতে পারে সেই জন্য এটা কিন্তু কন্ডাক্টর ভিতর দিয়ে, এটা মনে রাখবা, এই ভিতর দিয়ে কিন্তু কন্ডাক্টর, ভিতর দিয়ে কন্ডাক্টর না হলে আমরা এই গোটা জিনিসটাকে বুশিং না বলে বলতাম ইনসুলেটর। তাহলে এখন বুশিং আর ইনসুলেটরের ফারাক কি? বুশিং এর ভেতরটা কন্ডাক্টর থাকে আর ইনসুলেটরের ভিতরটাও ইনসুলেটর থাকে, দ্যাট ইজ দা ডিফারেন্স। ওকে, এইটাই হচ্ছে ডিফারেন্স। তো এই হাই ভোল্টেজ লাইন থেকে কারেন্ট ট্রান্সফরমারে ঢুকবে, কোনো সমস্যা নাই, কিন্তু ভোল্টেজটা যেন এই ট্যাঙ্কিতে লাগতে না পারে সেই জন্য এই কন্ডাক্টরটাকে ইনসুলেটর দিয়ে চারদিক দিয়ে ঘিরে রাখা হয়। আর এই দিকে হয় কি, সেটা কেবল দিয়ে ইনসুলেটেড থাকে, আর এখানে হচ্ছে বুশিং দিয়ে। কি হতো এমন যে ওই কেবলটাকেই যদি আমি ভিতরে ঢুকে দিতাম তাহলে কেবলটা ফিজিক্যালি যথেষ্ট শক্ত হতো না। এটা কিন্তু বিশাল শক্ত, তুমি তো এটাকে টেনে টেনে নাড়াতে পারবে না। মানে ইট ইজ ভেরি ভেরি স্ট্রং, একটু শক্তপোক্ত করে লাগানো, ভিতর দিয়ে কন্ডাক্টর চলে গেছে, তার মানে মেকানিক্যাল স্ট্রেন দিচ্ছে এবং হাই ভোল্টেজের এগেইনস্টে প্রোটেকশন দিচ্ছে। তুই যদি কেবলটা দিতা এখানে, এই কেবলটা এই ট্যাঙ্কির সাথে ফিট করা মুশকিল হতো, হ্যাঁ মুশকিল হতো, তো তোমার বিপজ্জনক হতো। ওকে, এটাকে লাইটিং অ্যারেস্টার দেওয়ার জন্য আমরা রড টাইপ অ্যারেস্টার কানেক্ট করতেছি। তো এই যে নিচের যে রডটা দেখো, এর ভিতর দিয়ে কিন্তু কন্ডাক্টর আছে, সেই কন্ডাক্টরের সাথে এর কোনো সম্পর্ক নেই। উপরের রড তোমার হচ্ছে কন্ডাক্টরের সাথে কানেক্টেড থাকবে, কারণ এখানে বলা আছে রড কানেক্টেড টু লাইন, এটা উপরেরটা কানেক্টেড থাকবে, কিন্তু নিচেরটা কিন্তু অবশ্যই ওটার সাথে থাকবে না, ট্যাঙ্কের সাথে কানেক্টেড থাকবে। এগুলি বুঝতে হবে আর কি, মানে ট্যাঙ্ক কিন্তু আর্থ থাকে আর কি, ট্যাঙ্কের সাথে কানেক্ট থাকবে, অথবা এটাকে সরাসরি আর্থে নিয়ে যাওয়া যায়, কিন্তু ট্রান্সফরমারের বডি আর্থ থাকে আর কি, না হলে আবার সমস্যা, ট্রান্সফরমার চালানো যায় না। তো এটা তোমার এখানে আর্থের সাথে লাগছে। আর এটা
তোমার হচ্ছে হাই ভোল্টেজ লাইনের সাথে লাগছে, আর ভিতরে এই যে একটা গ্যাপ, আবার ইনসুলেশন থেকে এই গ্যাপটাও থাকবে। তাহলে এখানে কি কি আছে সব পরিষ্কার বুঝতে পারলাম। এখন আমরা যাব ওই উপরের ডেসক্রিপশনে। ডেসক্রিপশনে আমরা কিছু ডাইমেনশন পাবো, তবে ওই ডাইমেনশন গুলো কিছু ব্যতিক্রম আছে, আমি বলবো। প্রথমে তো আসো যে রডগুলি যে দেখতেছো, ওই রডগুলির ডায়ামিটার হচ্ছে 1.5 সেন্টিমিটার। ওকে, 1.5 সেন্টিমিটার ডায়ামিটারের রড হুইচ আর বেন্ট এট রাইট অ্যাঙ্গেলস। এই যে রাইট অ্যাঙ্গেল যে আছে, ওই রাইট অ্যাঙ্গেলটার কিছু এক্সেপশন আছে। ওটা ওখানে রাইট অ্যাঙ্গেল না হয়ে একটু অ্যাঙ্গেল আর একটু বেশিও হয় অনেক ক্ষেত্রে। যদি গ্যাপ বিটুইন দা, আচ্ছা, ওয়ান রড ইজ কানেক্টেড টু দ্য লাইন, উপরেটা ওটা তো আমরা জানি। আর একটা হচ্ছে যে পি ডিস্টেন্স, যেটা ইনসুলেটর থেকে গ্যাপের ডিস্টেন্স, এটা মাস্ট নট বি লেস দ্যান 1/3 অফ দ্য গ্যাপ। মানে গ্যাপ যদি 3 সেন্টিমিটার হয়ে যায়, 1 সেন্টিমিটার কম হবে না। আর এটা এমন ভাবে ডিজাইন করা হয় যে জেনারেলি গ্যাপ লেন্থ ইজ সো অ্যাডজাস্টেড, এর গ্যাপটা এতটুকু রাখা হয় যেন তোমার দ্যাট দ্য ব্রেকডাউন শুড অকার এট 80% অর স্পার্ক ওভার ভোল্টেজ in order to avoid cascading of very steep wave front across the insulator. এখানে ক্যাসকেড কথাটা ইউজ করা হয়েছে, মানে হচ্ছে ক্যাসকেডিং ইফেক্ট বলে একটা ইফেক্ট আছে, মানে হচ্ছে একটার পর একটা ইনসুলেশন আলাদা ফেল করতে থাকে পুরো সিস্টেমে, তখন পরপর পরপর অনেকগুলি ইনসুলেটর ম্যাল ফাংশন হয়ে যায়। এটা যাতে না হয় সেই জন্য স্পার্ক ওভার ভোল্টেজ কাকে বলে, ওই যে স্পার্ক গ্যাপটা আছে, ওই গ্যাপের যতটুকু ভোল্টেজ হলে ফ্লাশ করে তার চেয়ে তো 80% যেন ফ্লাশ করে, এই জিনিসটা এরকম করা হয়। The string of insulator for an overvoltage line is on the bushing of transformer has frequently got gap across it. তোমাদের অনেকের কিছু কনফিউশন থাকবে, আমি এই জন্য এই ছবিটা আবার দেখাই। এবং এখানে আমি বলে দিই যে আমি আগেই বলছিলাম যে ডেসক্রিপশনে যাব, কিন্তু কিছু ব্যতিক্রম আছে। যেমন একটা একটা করে আসি। এই এখানে বলছে যে একটা 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি না থেকে এটা অনেক সময় এরকম থাকে, এরকম থাকে, দেখবা তোমরা এরকম, মানে 90 ডিগ্রি চেয়ে আরো বেশি থাকে আর কি, সেটা থাকতে পারে। এইখানে যে গ্যাপটা আসছে, এই যে এই গ্যাপটার যে লেন্থ, সেটা হবে ওই যে তোমার স্পার্ক ওভার ভোল্টেজ যেটাকে বলছে ওর 80%। এখন কথা হচ্ছে এখানে স্পার্ক ওভার কোথায়, আমি একটু আসতেছি যে স্পার্ক ওভার কোথায় আসতেছি। সেটা ধরে নিলাম যে এটা 3 সেন্টিমিটার, তাহলে এই গ্যাপটা যেন 1 সেন্টিমিটারের কম না হয়, এইগুলি আসলে এখানে বুঝে নিলাম। আর তোমরা যারা এটা বুঝতেছো না তাদের জন্য একটু ব্যাক করি, ব্যাক করে বলছি যে ওটা কোথায় আছে। ওকে, এখানে দেখো জেনারেল যে নিয়ম ছিল, জেনারেল এই যে স্পার্ক গ্যাপ, এখন এটা কিন্তু একটা কিসের নাম, এটা হচ্ছে একটা জেনারেল লাইটিং অ্যারেস্টারের ডায়াগ্রাম। এখন একই জিনিসকে প্রোটেকশনের জন্য কিন্তু একাধিক থাকে আর কি, এটা আমরা একটু পরেই জানতে পারবো। তো যখন লাইটিং অ্যারেস্টার লাগানো হয়, তো তখন ওইখানে এখানে কত ভোল্টেজে এটা স্পার্ক হবে, এটার একটা লিমিট থাকে। যখন আমরা রড টাইপের দিব, তখন এই লিমিটের 80%-এ যেন ওটা হয়ে যায়, সেইভাবে আসলে এটা করা হয়। এখন তোমরা বোধহয় বুঝতে পারছো না যে এটা কি বলতেছে। এই যে দেখো, এই 5টা টাইপের মধ্যে এই সবার শেষে হচ্ছে বাল্ব টাইপ লাইটিং অ্যারেস্টার, আবার এখানে রড টাইপ, হর্ন টাইপ, মানে এই 5টার মধ্যে 2টা একই জিনিসকে লাগানোর জন্য, মানে প্রোটেকশনের জন্য লাগানো হয়, সেক্ষেত্রে একটা হয় আর একটা ব্যাকআপ। তো যখন আমরা ব্যাকআপ কথাটা ইউজ করি, তখন বুঝতে হবে একাধিক ইউজ করা হয়েছে। তো একাধিক ইউজ করলে অরিজিনাল যে ভ্যালু, অর্থাৎ যেটা তোমার হচ্ছে ওই যে স্পার্ক ওভার ভোল্টেজ, তার 80% ডিজাইন ভ্যালু নেওয়া হয় কার জন্য, এই যে হচ্ছে তোমার এই রড টাইপের জন্য। বাট রড টাইপ ইটসেলফ ইজ এ ব্যাকআপ ডিভাইস। এখন এইটা যদি তুমি না বুঝো, তাহলে ওগুলি মনে হবে যে এটা কি বলে, একটার সাথে আরেকটা তুলনা কেন করছে। যেখানে দেখো যে what the above figure shows that the gap across the bushing of a transformer under normal operation, the gap remains, এটা বুঝলাম কিভাবে কাজ করে। লিমিটেশনটা দেখো, after the surge is over, the arc in the gap is maintained by the normal supply voltage leading to a short circuit on the system. একটু আগে আমি যেটা বলতেছিলাম যে আমরা বললাম যে
নর্মাল ভোল্টেজ এটা অফ থাকবে, তারপরে হাই ভোল্টেজ আসলে এটা অন হয়ে যাবে আর কি, তারপর আবার নর্মাল ভোল্টেজে বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু বন্ধ হয় না। এই 1 নাম্বার প্রবলেমে সেটাই বলা হয়েছে যে এটা বন্ধ হয় না। The rods may melt or get damaged due to excessive heat producing it. অনেক সময় এই রডটা স্পার্কিং হয়ে পুড়ে যেতে পারে। The climatic condition that affect the performance of the rod, এটা কাজ করবে কি করবে না। The polarity of the surge also affect the performance of the arrestor. ফলে কি হচ্ছে দেখো, এই যে লাস্ট অংশ দেখো, due to above limitation, the rod gap arrestor is only used as a backup protection in case of main arrestor. তার মানে আমরা এটা দিয়ে যেই একটা ট্রান্সফরমারকে প্রোটেকশনের চেষ্টা করতেছি, ওই ট্রান্সফরমার প্রোটেকশনের জন্য আরো কিন্তু লাইটিং অ্যারেস্টার থাকে। এইটা বুঝছো কিনা? সেই জন্য ওর গ্যাপের মধ্যে যে এই যে 80% বিষয়টা আসছে, ওটা এবার ক্লিয়ার হবে যে ও তো একটা ব্যাকআপ হিসাবে কাজ করতেছে, ও যেন ইয়ে করে আর কি, মানে ওটা ওটা ফেল টেল করলে ওর সমস্যা নাই আর কি। ওকে, ঠিক আছে, এবার আমরা দ্বিতীয়টাই চলে যাই। দ্বিতীয়টা হর্ন গ্যাপ অ্যারেস্টার। আমি তোমাদের এইটা দেখাচ্ছি, ছবিটা আগে দেখো তাইলে। হর্ন গ্যাপ, এইটা হচ্ছে তুমি যে রড দেখলা, যে দুটো রড থাকে, দুটো রডের একটা থাকে ইকুইপমেন্টে সাইডে আর একটা থাকে আর্ট সাইডে। তো এখানে দেখো, এখানে হর্নও কিন্তু দুটা, এই যে এটা একটা হর্ন, এই যে এটা একটা হর্ন, এটা আরেকটা হর্ন, এগুলো দুটো হর্ন, এই যে একটা হর্ন, এই একটা হর্ন। একটা হর্ন, এই হর্নটা লাগানো আছে তোমার হচ্ছে অ্যাপারেটাসের সাইডে, যেদিকে প্রোটেকশন ডিভাইস প্রোটেক্ট করতে হবে। আর তোমার বি হর্নটা লাগানো আছে ডাইরেক্ট আর্থে। এখন তোমার যেটা এ সাইডে লাগানো আছে সেটা কিন্তু ডাইরেক্ট সরাসরি এর সাথে লাগানো নেই, ইকুইপমেন্টের টার্মিনাল লাগানো নেই। ওখানে একটা চোক কয়েল লাগানো আছে আর একটা রেজিস্ট্যান্স লাগানো আছে ওই সাইডে, আর অন্য সাইডটা সরাসরি গ্রাউন্ডে লাগানো। ওকে, আর এই যে যে আগে তুমি যে ডায়াগ্রামটা দেখছিলা, ওখানে হচ্ছে এরকম সোজা উঠছিল, এরকম সোজা উঠছিল, আর এটা কিন্তু দেখো, এটা এদিকে বাম দিকে বেঁকে যাচ্ছে, এটা ডান দিকে বেঁকে যাচ্ছে। তার মানে এই দুটোর মাঝখানের গ্যাপ ধীরে ধীরে বাড়ছে। যত দূরে যাব এই গ্যাপটা তত বাড়বে, যত দূরে যাব গ্যাপটা তত বাড়বে। এবার এটা ডেসক্রিপশন পড়লে পরিষ্কার বোঝা যাবে। নেক্সট ফিগারে যেটা দেখলা, দ্য হর্ন গ্যাপ অ্যারেস্টার কনসিস্ট অফ টু হর্ন শেপ মেটাল রডস। একটা হচ্ছে গিয়ে এ, একটা বি, সেপারেটেড বাই স্মল এয়ার গ্যাপ। দ্য হর্নস আর সো কনস্ট্রাক্টেড দ্যাট দ্য ডিসটেন্স বিটুইন দ্য গ্রাজুয়ালি ইনক্রিজেস টুয়ার্ড দ্য টপ অফ দ্য অ্যাজ শোন। যত দূরে যাবে বেশি বাড়বে। হর্ন আর মাউন্টেড অন দ্য পোর্সেলিন ইনসুলেটর। ওটা একটা পোর্সেলিন ইনসুলেটরের উপরে ওই হর্নটা থাকে। one end of the horn is connected to the line and another is to the ground, but later line এর সাথে ওটা আর এবং চোক কয়েল এল এর মাধ্যমে লাগানো থাকে। the resistance are help in limiting the flow of current to a small value, যাতে কারেন্টটা খুব বেশি বেড়ে না যায়। আর the choke coil is so designed that it offers a small reactance at normal power frequency but high resistance at EF frequency. দেখো এইখানে কিন্তু রেজিস্ট্যান্সটা লিনিয়ার নন লিনিয়ারের ব্যাপার না, সে হচ্ছে গিয়ে তোমার জাস্ট কারেন্ট লিমিট করে। আর যেটা চোক কয়েল আছে তার মধ্যে কিন্তু নন লিনিয়ারিটি আছে। সে কি করে, যখন লো ফ্রিকোয়েন্সি থাকে, মানে নর্মাল পাওয়ার ফ্রিকোয়েন্সি 50 হার্জ বা 60 হার্জ কোনো কোনো দেশের জন্য, তখন সে স্মল রিঅ্যাক্ট্যান্স শো করে। আর যখন ট্রানজিয়েন্ট হয়, মানে হচ্ছে যখন সার্জ আসে, হাই রিঅ্যাক্ট্যান্স শো করে, তখন তার মানে সার্জটাকে সে বেশি করে বাধা দেয়। ওকে, তো এরপর thus the choke does not allow the transient to enter the apparatus to be protected, মানে যেই কিনা ওইটা তোমার হচ্ছে ওখানে বাধা পায়, তখন সেই সার্জটা আর তোমার হচ্ছে ইয়েতে ইকুইপমেন্টে ঢুকতে পারে না। to enter the apparatus to be protected, the gap between the horn is so adjusted that normal supply voltage is not enough to pass the আর্ক অ্যাক্রস। একের মতোই, মানে তোমার হাই ভোল্টেজ না আসলে কিছু হয় না, কিন্তু হাই ভোল্টেজ আসলে ওখানে আগে আর্ক হয়। এখানে তাহলে আমি একটু ছবিটা দেখে আরেকটা জিনিস বুঝাই দিই। ধরো এখানে আর্ক হলো, তোমরা তো জানো যে আর্ক হওয়ার পর ওখানকার বাতাসটাকে সে খেয়ে ফেলবে, বলে বাতাসটাতে তো ভেঙেই তো আর্ক হয়েছে। বাতাস তো ইনসুলেটর, সে ইনসুলেটরের মধ্যে আর্ক হয়েছে মানে বাতাসটা ওখানে নাই, গরম, ওটা বাতাসটা অ্যাবজর্ব হয়ে গেছে।
তারপরে সে এখানকার বাতাসকে ভাঙার চেষ্টা করবে, এখানকার বাতাসকে ভাঙার চেষ্টা করবে, মানে ওখান দিয়ে আর্ক সে কন্টিনিউ করতে থাকবে। কিন্তু হয় কি যে এখানে গ্যাপ তো আরো বেশি, এখানে গ্যাপ তো আরো বেশি, তো আরো বেশি ভোল্টেজের দরকার এটা ভাঙতে, যেহেতু দূরত্ব বেড়ে গেছে তো আর্ক আসলে নিভে যায়। মানে এই যে ডিস্টেন্সটা যে হর্নের মতো করে দুই দিকে বাঁকিয়ে দিছে, এর ফল হচ্ছে যে আসলে আর্ক দুর্বল হয়ে যাচ্ছে। তো এটা অটোমেটিক আর্ক এক্সটিংগুইশ হয়। আমরা রডের ক্ষেত্রে কি চাচ্ছিলাম দেখো তো, মনে আছে কিনা? রডের ক্ষেত্রে চাচ্ছিলাম যে ভোল্টেজটা, এটার ক্ষেত্রে চাচ্ছিলাম এটা কিন্তু গ্যাপ কিন্তু একটু কি গ্যাপ কিন্তু আর বেশি কম হচ্ছে না, মানে এই লাইনটা কিন্তু রডটা কিন্তু এইরকম করে উপরের দিকে দেখাচ্ছি, মানে এখান থেকে এটা যে এরকম এইরকম, আর এখান থেকে এইরকম কিন্তু হয়নি যে গ্যাপ ধীরে ধীরে বাড়বে। ঠিক আছে, গ্যাপ ধীরে ধীরে বাড়বে, তো একই গ্যাপ আছে। হ্যাঁ, সো ও যখন আর্ক ফুরাই যায়, সরি ওই হাই ভোল্টেজ চলে যায়, তখন আর্ক থামে না, এখানে থামার কোনো গ্যারান্টি নেই। আর ওই জায়গাটায় আসলে আর্ক থেমে যায়, কারণ আরো আর কন্টিনিউ করতে গেলে গ্যাপ হচ্ছে গিয়ে বেশি। আর যদি বলো যে একবার যে কম গ্যাপের ওখানে ব্রেক হয়েছে, ওকে। সো আর্কটা আহ, ওইটা ইয়া হয়, নিজে নিজে নিভে যাওয়ায় ওই সমস্যাটা হলো যখনই সার্জ চলে গেছে তখন আর্ক নিভে যাবে। আর্ক নিভে গেলে নর্মাল ভোল্টেজে যে ওখানে চালু হচ্ছিল ওইটা আর হবে না। সো বোঝা যাচ্ছে যে হর্ন গ্যাপ অ্যারেস্টার রড অ্যারেস্টার থেকে এক ধাপ আগানো এটা ভালো, তবে এরও সুবিধা অসুবিধা আছে। যেমন এটা সুবিধা হচ্ছে এটা সেলফ ক্লিয়ারিং, মানে হচ্ছে যে আর্কটা দূর হয়ে যায়, সেটা হলো সেলফ ক্লিয়ারিং। কাজেই ওভার ভোল্টেজে এটা কাজ করে, কিন্তু নর্মাল ভোল্টেজে শর্ট সার্কিট হয় না। তারপর সিরিজ রেজিস্ট্যান্স হেল্প লিমিটিং দ্য ফলো কারেন্ট টু এ স্মল ভ্যালু। তার মানে হচ্ছে কারেন্টও খুব বেশি বাড়ে না। আর এটা লিমিটেশন হচ্ছে দ্য ব্রিজিং অফ গ্যাপ বাই সাম এক্সটার্নাল এজেন্সি, দ্যাট ইজ ওখানে পাখি পুখি যদি ওই জায়গায় বসে তাহলে সর্বনাশ। এখন তুমি বলবা যে এটা তো রড গ্যাপে বসতে পারে, তো রড গ্যাপে আসলে বসতে পারে না, ওখানে পাখি বসবে কেমন, ছোট্ট একটু রড। হর্ন গ্যাপে বসতে পারে, তো হর্ন গ্যাপে যদি পাখি বসে তাহলে এটা একটা আহ ওই ইয়ের সময় ওখান দিয়ে বা বাসা বেঁধে ফেললে একটা সমস্যা। আর দ্বিতীয় হচ্ছে দ্য সেটিং অফ হর্ন গ্যাপ ইজ লাইকলি টু চেঞ্জ ডিউ টু কজেশন ইত্যাদি ইত্যাদি। তার মানে এটা সেটিং মানে ওটার মধ্যে দুটার মধ্যে গ্যাপের যে ডিস্টেন্স, এইটা করশন বা অন্যান্য অ্যাডভার্সলি এফেক্টেড ইয়ের জন্য এটা বেশি গ্যাপটা বাড়ানো লাগতে পারে, কিন্তু এটা না করলে এর পারফরমেন্স ঠিক থাকে না। দ্য টাইম অফ অপারেশন ইজ কম্পারেটিভলি লং, প্রায় 3 সেকেন্ড লাগে। এবং পাওয়ার সিস্টেমের অন্যান্য জিনিসের সাথে আমরা দেখলে মডার্ন যে ইকুইপমেন্ট গুলি আছে এটা আসলে কাজ করে হচ্ছে 5 সাইকেলে, তার মানে হচ্ছে 5 গুণ 100 মাইক্রো সেকেন্ডে কাজ হয়ে যায়, হ্যাঁ মিলি সেকেন্ডে, সরি মাইক্রো না, 100 মিলি সেকেন্ডে, সেখানে এটা প্রায় 3000 মিলি সেকেন্ড লাগে। তার বুঝছো এটা অনেক আসলে লং টাইম। সেই জন্য এটাও কিন্তু আসল প্রোটেকশন হিসেবে ইউজ করা হয় না রড গ্যাপের মতো, এটাও আসলে সেকেন্ড লাইন অফ রড গ্যাপ অ্যারেস্টার এভাবে আসলে ইউজ করে আর কি। তার মানে এটাও পুরোপুরি গাইডিং অ্যারেস্টার হলো না। মাল্টি গ্যাপে যাই। মাল্টি গ্যাপটা হচ্ছে মোটামুটি আরেকটু ভালো অ্যারেস্টার। মাল্টি গ্যাপ অ্যারেস্টারটা এইটা আসলে অনেকগুলি গ্যাপ থাকে, তো অনেকগুলি গ্যাপ থাকে, সেই গ্যাপগুলিকে এ বি সি এইভাবে নাম দেওয়া হয়, এ বি সি। তো আমরা একটু ছবি দেখে নিই। যেমন এই যে এ গ্যাপ আছে, হ্যাঁ
এখানে আসলে দুইটা গ্যাপ আছে, সিরিজ গ্যাপ, কিন্তু আমরা এটাকে এখান থেকে এই পর্যন্ত এ আর বি ধরছি, মানে এই একটা গ্যাপ এই একটা গ্যাপ, কিন্তু পুরো জিনিসটাকে আমরা ধরতেছি যে সিরিজ গ্যাপ। আর মানে এই গ্যাপগুলি সিরিজের মধ্যে থাকে। আর এখানে বি থেকে আবার যে গ্যাপ আছে এটাকে শান্ট গ্যাপ এই জন্য বলতেছি যে ওই যে এই গ্যাপকে ওই যে একটা শান্ট রেজিস্ট্যান্স দিয়ে গ্যাপ করে দেওয়া হয়েছে। মানে এখানে কিন্তু কোনো শান্ট মানে প্যারালাল রেজিস্ট্যান্স নাই। তার মানে এবির গ্যাপ গুলি হচ্ছে গ্যাপ বলা আছে, মানে দুটো গ্যাপ দেখতে পাচ্ছ, এবির গ্যাপ গুলি হচ্ছে সিরিজে আছে। আর এইখানে বিসির গ্যাপ হচ্ছে এই যে শান্ট করা আছে। আর এদিকে একটা সিরিজ রেজিস্ট্যান্স থাকে। এবারে কিভাবে কাজ করে এক নজর দেখতে পারো। সেটা হচ্ছে সিরিজ মেটালিক, সাধারণত জিঙ্কের অ্যালয় থাকে, সিলিন্ডার insulated from one another and separated by a small intervals of air gaps। তার মানে এই যে যেগুলি দেখতেছো এগুলি আসলে সিলিন্ডার, জিঙ্ক অ্যালয়ের সিলিন্ডার। এগুলি হচ্ছে বাতাসের গ্যাপ, কিন্তু এগুলি হচ্ছে সিলিন্ডার। এখন তা ফার্স্ট সিলিন্ডার মানে এ ইজ সিরিজ ইন কানেক্টেড টু দ্য লাইন। প্রথমটা এই যে এখানে প্রথমটা দেখো লাইনের সাথে লাগানো, প্রথমটা হচ্ছে লাইনের সাথে লাগানো, and the other to the ground through a series resistance। আর ওই যে একদম শেষেরটা সি যেটা, সেটা সিরিজ রেজিস্ট্যান্সটাতে গ্রাউন্ডের সাথে লাগানো। the series resistance limit the power as by the inclusion of series resistance the degree of protection against traveling wave is reduced। মানে ওই যে সিরিজ রেজিস্ট্যান্স লাগানো হয়েছে, এইটা কিন্তু এই সিরিজ রেজিস্ট্যান্সের কারণে কিন্তু ট্রাভেলিং ওয়েভের এগেনস্ট যে প্রোটেকশন ছিল সেটা কমে যায়। আমরা কিন্তু চাই ট্রাভেলিং ওয়েভ প্রোটেক্টেড হোক, ওই সিরিজ রেজিস্ট্যান্সটা এটাকে কিন্তু আসলে কমিয়ে দিয়েছে মানে কি ও আসলে লাইনের কারেন্ট কমাইছে, সরি ওই যে শর্ট সার্কিট কারেন্ট কমিয়েছে। এবং ওই যে আমরা বলছিলাম শুরুতে বলছিলাম আর্থ গ্রাউন্ড লাইন প্রোটেকশনের জন্য যেটা থাকে সেটা শর্ট সার্কিট হলে সেকেন্ডারি শর্টের একটা ইফেক্ট হিসেবে কাজ করে। তো সেটা যদি আমি এখন সিরিজ রেজিস্ট্যান্স বাড়িয়ে দিই, বেশি মান ইনক্লুড করি, তাহলে ওইটা কমে যায়। ওই কমের কারণে ট্রাভেলিং এফেক্টের এগেইনস্ট এটা প্রোটেকশন কমে যায়। সেটা বাড়ানোর জন্য আবার আরেকটা উপায় আছে, পরে বলতেছি। ইন অর্ডার টু ওভারকাম দিস ডিফিকাল্টি সাম অফ দ্য গ্যাপ দ্যাট ইজ বি টু সি আর শান্টেড বাই রেজিস্ট্যান্স। তাহলে এখন এই যে এখানে একটু দেখো, ওটা ওটা আসলে কিছু না, এটা কিন্তু সমাধান হয়ে গেল যে এই রেজিস্ট্যান্স এই লাইনে বাধা দিবে বলে এইখানে প্যারালাল পাথ থাকায় ওইটা কিন্তু আবার ইফেক্টটা কমে যায়। সেই কথাটাই যে লাস্টে বলা হয়েছে, ইন অর্ডার টু ওভারকাম দিস ডিফিকাল্টি, মানে হচ্ছে প্রোটেকশন এগেইনস্ট ট্রাভেলিং ওয়েভ। এইটা কয়েকটা গ্যাপ বি টু সি এটা শান্ট করা থাকায় ওই প্রবলেম কমে যায়। কারণ শান্ট করলে বুঝতে হবে যে নর্মালি যা রেজিস্ট্যান্স শো করতেছিল শান্ট করার কারণে কিন্তু তা কিন্তু কমে গেছে। সিরিজটা কিন্তু ওটাকে বাড়িয়ে দিয়েছে, কিন্তু শান্টটা কিন্তু কমিয়ে দিয়েছে। সেজন্য ট্রাভেলিং ওয়েভের প্রবলেমটা খানিকটা দূর হয়। এখন এগুলি সাধারণত ইউজ করা হয় তোমার 33 কেভি লাইন পর্যন্ত আর কি, 33 কেভি লাইনও করা যায়, উপরে করা যায় না, নিচে যে কোনো 11 কেভি সব জায়গায় এটা করা যায়। আর এটা ওভার ভোল্টেজ দ্য ব্রেকডাউন অফ এভি মোটামুটি বুঝতেই পারছো যে রড টাইপ এবং হর্ন টাইপের যে লাইটিং অ্যারেস্টার আছে তার থেকে এটা অনেক অনেক গুণ ভালো। আচ্ছা, আমি এই লাস্ট টাইপটা পড়ে টাইম মতো সময় মতো শেষ করে দিব। আমাদের কিন্তু 5 আছে একটা, আর একটা অ্যাবজর্বার আছে। 5 নাম্বারটার অ্যাবজর্বারটা পরের ক্লাসে শেষ করব, কিন্তু 4 নাম্বারটা দিয়ে শেষ করে দিব, কারণ 4 নাম্বারটায় প্রকৃত লাইটিং অ্যারেস্টার যেগুলি আসলে পাওয়ার সিস্টেমে ইউজ করা হয়, যেগুলি এতক্ষণ বললাম ইউজ করা হয় না তা না, অবশ্যই ইউজ করা হয়, এগুলি দেখবা ব্যাকআপ হিসেবে, আগেই বলেছি। আর এইখানে তোমার এক্সপালশন টাইপ অ্যারেস্টারটা এইটা, এখানে ছবিটা দেখো যে সেটা হচ্ছে এই ডান দিকের ছবিটা আগে দেখো, 2 নাম্বারটা। এটা হচ্ছে এটা একটা লাইটিং সরি মানে ইয়ার ইলেকট্রিসিটির টাওয়ার, এই যে এটা একটা হ্যাঁ টাওয়ারের এটা হচ্ছে ক্রস আর্ম, এইটা হচ্ছে গিয়ে তোমার স্ট্রিং, এইটা হচ্ছে কন্ডাক্টর। এর নিচে দেখো, ভালো করে আগে বুঝো জিনিসটা, এই যে টাওয়ারের যে ক্রস আর্মে এখানে যে লাইনটা ঝুলে আছে সেই লাইনের নিচে নিচে এই হচ্ছে তোমার প্রোটেক্টর টিউব, যে টিউবটা বলতেছে ওটাই হচ্ছে তোমার আসলে লাইটিং অ্যারেস্টার। ওই লাইনের নিচে দেখো ওই যে প্রোটেকশন, এটা টিউব অ্যারেস্টার, মাঝখানে যে ফাঁকটুক সেটুক হচ্ছে হর্ন গ্যাপ, আর এটা হচ্ছে কন্ডাক্টর। তার মানে এই এখানে থাকবে কিভাবে বাতাসে, তাকে কিন্তু এই যে আর একটা ক্রস আর্ম দিয়ে ওখানে আসলে দিয়ে রাখা হয়েছে। তার মানে মূল ক্রস আর্মের নিচে যে স্ট্রিং, তারপরে যে লাইন, সেই লাইনের নিচে তোমার হচ্ছে একটু গ্যাপ রেখে এখানে এটা লাগানো হচ্ছে। এবং এটা এখানে গ্রাউন্ডের সাথে, মানে গ্রাউন্ড মানে এই টাওয়ারই তো গ্রাউন্ডেড,
এটার সাথে দেওয়া আছে। তার মানে এই অ্যারেস্টারের কি হওয়া উচিত, যে একটা গ্যাপ থাকা উচিত আর একদিকে লাইন থাকা উচিত। তার মানে ওই লাইন, ওই যে গ্যাপ, আর অন্যটা তোমার এই যে গ্রাউন্ডে থাকা দরকার, এটা দিয়ে গ্রাউন্ড পাচ্ছে। তো দ্যাটস অল, এটা হলো কানেকশন। আর এখানে এবার দেখো, এখানে এবার সেটা হচ্ছে যে তোমার এর মধ্যে মূলত বাইরের দিকে তোমার এই যে গ্যাপ থাকে এ এবং এ প্রাইম, তার মধ্যে তোমার এটা একটা রড গ্যাপ বলতে পারো, লাইনের ওখানে আছে, থাকুক। কিন্তু ভেতরে মানে এই মূল জিনিসের ভিতরে ওখানে আরেকটা ইন্টারনাল গ্যাপ থাকে, মানে হচ্ছে এই গ্যাপটা আমরা কিন্তু চোখে দেখি না, আর ওই গ্যাপের সাইডে থাকে হচ্ছে ফাইবার টিউব। তাহলে এখন ওই ব্যাপারটা বুঝো, এইটা তো আমরা চোখে দেখতে পারি। এখানে দেখো এই যে এরকম একটা জিনিস দেখা যাচ্ছে, এখানে চাইলে এই যে এখান দিয়ে ওখানে ওরকম তোমার করা যায়। এটা হবে গ্রাউন্ড আর এটা হবে লাইন, মানে এটা উল্টাই চিন্তা করতে হবে তোমার। কিন্তু লাইনটা যেহেতু নিচে, তাহলে তোমার এ হবে এই দিকের, আর এই এ প্রাইম হবে এই দিকেরটা, উপরেরটা হচ্ছে গ্রাউন্ড। কিন্তু এই ইন্টারনাল জিনিসটা আছে এইটার মধ্যে, প্রোটেক্টর টিউবের মধ্যে। এই যে এটা টিউব মানে আসলে সিলিন্ডার, হ্যাঁ, তার মধ্যে যে থাকে, তাহলে আর এই দিকটা তলেরটা গ্রাউন্ডে লাগানো থাকে, এই যে গ্রাউন্ডে লাগানো আছে। এখন এ কিভাবে কাজ করে আসো দেখি, বেশি সময় লাগবে না। দিস টাইপ অফ অ্যারেস্টার ইজ অলসো কল্ড প্রোটেক্টর টিউব। আমি আগেই বলছি যে প্রোটেক্টর টিউব মানে ওটা আছে লাইটিং অ্যারেস্টার, অ্যান্ড ইজ commonly used on system operating voltage up to 33 kV। 33 kV লাইনে এগুলি ইউজ করা হয়। দ্য নেক্সট ফিগার, এটা যেটা দেখলাম, shows the essential parts of the expulsion type lighting arrestor. It essentially consists of rod gap A prime, ওই যেখানে হচ্ছে rod gap in series with the second gap enclosed within the fiber tube. The gap is in the fiber tube is formed by two electrode, মানে দুই মাথা উপরে নিচে। upper electrode is connected to the rod gap, সেটা তো উপরেরটা রড গ্যাপের সাথে গেছে, আর নিচেরটা হলো আর্থের সাথে। ওয়ান এক্সপালশন অ্যারেস্ট ওয়ান এক্সপালশন অ্যারেস্টর ইজ প্লেসড আন্ডার ইচ লাইন কন্ডাক্টর। তার মানে তিনটা লাইনের জন্য তিনটা লাগবে। আর যেটা পাশের ফিগারে দেখানো হয়েছে, এই যে এটা এরকম একটা দেখানো হয়েছে, তিনটা লাইন থাকলে তিনটা লাগবে। এখন এ কিভাবে কাজ করে দেখো, যে যখন ওইখান দিয়ে তোমার হচ্ছে ওই কারেন্ট পাস করে, আর্কিং হয়ে কারেন্ট পাস করে ওভার ভোল্টেজে, দ্য হিট অফ দ্য আর্থ vaporizes some of the fibers of the tube walls। যে মাঝখানে যে টিউবটা ছিল তার চারদিকে যে ফাইবার ছিল সেটাকে তোমার হচ্ছে ইয়া করে, ভ্যাপোরাইজ করে দেয়, রেজাল্টিং ইন দ্য প্রোডাকশন অফ এ নিউট্রাল গ্যাস। হ্যাঁ, মানে যেটা আবার কোনো বিক্রিয়া করে আবার কোনো কারেন্ট পাস করে না। দ্য ইন অ্যান এক্সট্রিমলি শর্ট টাইম, অল্প সময়ের মধ্যে দ্য গ্যাস বিল্ডস আপ হাই প্রেশার অ্যান্ড ইজ এক্সপেলড থ্রু দ্য লোয়ার ইলেকট্রোড হুইচ ইজ হলো, নিচ দিকে এটা বেরোয় যায়। As the gas leaves the tube violently, it carries away ionized air around the arc. This is deionizing effect is generally so strong that arc goes out as a current zero and will not be re-energized, তার মানে re-established। তার মানে হচ্ছে লাইটিনিং অ্যারেস্টার হওয়ার পর ওইটা দিয়ে আর্ক হয়ে ওই দিক দিয়ে বেরিয়ে যাবে। যেই কিনা গ্যাসটা বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পর ওই যে নর্মাল লাইন ভোল্টেজ, এটা আর আর্ক করতে পারবে না। ওটা ওটা হাওয়া, মানে ওটা তোমার হচ্ছে আবার নর্মাল অবস্থায় ফিরে আসবে, কারণ ওটা তো বেরিয়ে গেছে, আর্কটা দূর হয়ে যাবে। সুবিধা হচ্ছে এগুলি খুব একটা দামি না। দে আর ইমপ্রুভড ফর্ম অফ রড গ্যাপ অ্যারেস্টার, as they block the flow of power frequency flow current, they can be easily installed। এগুলো সুবিধা। অসুবিধা দেখো, এটাই সবচেয়ে বড় অসুবিধা। an expulsion type arrestor can perform only limited number of operation। যেহেতু ফাইবারটা ভ্যাপোরাইজড হয়, ওখানে তো অনন্ত অসীম ফাইবার তো নাই, তার মানে কিছুদিন পরে এটা কাজ করে না। ডিউরিং ইচ অপারেশন সাম অফ দা ফাইবার ম্যাটেরিয়াল ইজ ইউজড আপ, এ হলো সমস্যা। দিস টাইপ অফ অ্যারেস্টার ক্যানট বি মাউন্টেড ইন অ্যান ইনক্লোজ এনভায়রনমেন্ট, কারণ ওখান থেকে গ্যাস বেরোনোর পথ পাবে না। ডিউ টু দ্য পুয়ার ভোল্ট অ্যাম্পিয়ার ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য অ্যারেস্টার, ইট ইজ নট সুইটেবল ফর দ্য প্রোটেকশন অফ এক্সপেন্সিভ ইকুইপমেন্ট। এক্সপেন্সিভ ইকুইপমেন্ট এটা হবে না, কারণ হাই ভোল্টেজকে ঠিক মতো আটকাতে পারবে না। হাই ভোল্টেজে ওখানে কিন্তু ভোল্টেজ হাই হলে রেজিস্ট্যান্স লো হয়ে যায় ধীরে ধীরে আগের তুলনায়। তো সেই সব সুবিধা নাই দেখে এটা অসুবিধা। বাট এটাই কিন্তু আসলে লাইনে ইউজ করে, কিন্তু ঘন ঘন পাল্টাতে হয় এই। আর এরপরে আছে বাল্ব টাইপ অ্যারেস্টার, ওটা আরেকটু তো আমরা এটা আজকে আর দেখবো না। ঠিক আছে, থ্যাংক ইউ।